বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। এরপর জানাবো, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ছাত্রলীগ নেতা শামীম হত্যা, জাবি শিক্ষার্থী দায় স্বীকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার ব্যবসায়ী এনামুল কবির 2018 সালে তাকে ডিবি পুলিশ দিয়ে গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে এই অভিযোগ দেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে। এদিকে সাভারের পাকিজা মোড়ের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 78 জনকে। 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে গণহত্যা চালানোর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রোববার পর্যন্ত কমপক্ষে 29টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। সময়ের সাথে সাথে অভিযোগের সংখ্যাও বেড়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা 15.5 বছরের ক্ষমতার অবসান ঘটে। ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার সাদা জ্যাকেট আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে থাকেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে যান। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিতে ছোট পরিসরে একটি আন্দোলন নিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়তে দেখা গেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। রোববার রাজধানীর কাকরাইলের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে অডিটরদের সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে এমন পরিস্থিতি দেখা দেয়। কাকরাইলের অডিট ভবনের সামনে সড়কটি রোববার দুপুর 12:30 থেকে 3 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছিল বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সিএজি অধীন 150 থেকে 200 অডিটর। তাদের দাবি 11তম গ্রেড থেকে তাদের পদকে 10তম গ্রেডে উন্নতি করতে হবে। এই দাবিতে সড়ক অবরোধের কারণে কাকরাইলের আশপাশ সহ রাজধানীর বড় অংশ জুড়ে যানজট তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকলেও তারা তা প্রত্যাখ্যান করেন। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীদের সড়কের একপাশে অবস্থান নিতে দফায় দফায় অনুরোধ করা হয়, কিন্তু তারা শোনেননি। এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন অধস্থ কর্মকর্তাদের নির্বিকার ভূমিকার কারণে বাধে বিপত্তি। আন্দোলনকারীরা দুপুর 12:30টার আগে সিএজি কার্যালয়ের ফটক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখন ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন সদস্যরা কার্যালয়ের ফটকে শক্ত অবস্থান নেন। ফলে আন্দোলনকারীরা ভিতরে ঢুকতে পারেনি। এরপর পুলিশের পক্ষ থেকে সাজোয়া যান, আর্মাড পার্সোনাল ক্যারিয়ার, এপিসি ও জলকামান আনা হয়। বেলা 1:30টার পর আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে হ্যান্ডমাইকে দফায় দফায় অনুরোধ জানানো হয়। ঢাকা মহানগর পুলিশ রমনা বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ সারোয়ার জাহান তো আন্দোলনকারীরা সড়ক ছাড়েননি। এক পর্যায়ে তাদের 5 মিনিট বেঁধে দিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়। তখন আন্দোলনকারীরা সড়ক না ছাড়লে অডিট ভবনের সামনে সড়কের পশ্চিম দিকে অবস্থান নেয় পুলিশ। এ সময় অধস্থ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিসি সারোয়ার জাহান বলতে শোনা যায়, গ্রেনেড, কাঁদানে গ্যাস ও লাঠি নিয়ে সবাই প্রস্তুত হন। এক পর্যায়ে হ্যান্ডমাইকে তিনি সবাইকে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যেতে বলেন, কিন্তু তার সঙ্গে থাকা রমনা জোনের এডিসি, রমনা এসি পেট্রোল, রমনা থানার এসি সহ কয়েকজন পুলিশ সদস্য ছাড়া অধস্থ আর কাউকে এগোতে দেখা যায়নি। ডিসি সারোয়ার জাহান দফায় দফায় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের ফোর্স উজ্জীবিত করার চেষ্টা করেন। তিনি বলেন, সাহস নিয়ে আপনারা এগিয়ে আসুন। এই সময় কনস্টেবল ও উপপরিদর্শক এসআই পদমর্যাদার কয়েকজন পুলিশ সদস্যকে সরাসরি বলতে শোনা যায় তারা কোনো অ্যাকশনে যেতে পারবেন না। এই সুযোগে সড়কে দোয়া ও মোনাজাত শুরু করেন আন্দোলনকারীরা। পুলিশ কর্মকর্তা সারোয়ার জাহান কয়েকজন কনস্টেবল ও এসআইকে জিজ্ঞাসা করেন, সাউন্ড গ্রেনেড মারতে পারো না তুমি? তখন তাদের কাউকে কাউকে বলতে শোনা যায়, আমি পারি না স্যার। এপিবিএনের দলের কাছে গিয়ে ডিসি সারোয়ার বলেন, তোমরা কি আমার কথা শুনবা না? এ সময় এক এপিবিএনের একজন সদস্যকে বলতে শোনা যায়, আমরা যেতে পারবো না স্যার। অনেকেই আবার নিজেদের মধ্যে আলাপ করছিলেন যেন কেউ সামনে না যায়। 2 এসআইকে কনস্টেবলের উদ্দেশ্যে বলতে শোনা যায়, যা বলে বলুক, চুপ করে থাকো। এমন পরিস্থিতিতে কয়েকজন দফায় দফায় বিরক্তি প্রকাশ করতে শোনা যায় রমনা ডিসি সারোয়ার জাহানকে।
সবশেষে আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে নিজের ব্যর্থতার কথা মুঠোফোনে বলতে শোনা যায় পুলিশের রমনা বিভাগের ডিসিকে। তিনি তখন বলেছিলেন, স্যার, কেউ কথা শুনছে না, বারবার বলেছি, কেউ এগিয়ে যাচ্ছে না। এই ঘটনার কিছুক্ষণ পর কাকরাইলের সড়কের অবরোধ করা অংশে দেখা যায় যে ডিএমপির যোগ্য কমিশনার অপারেশনস শানা শামীমুর রহমানকে। তবে তিনি আসার পরেও অবরোধকারীদের সড়ক থেকে সরানো যায়নি। বেলা ৩:১৭ আন্দোলনকারী অডিটরদের পক্ষ থেকে ঘোষণা আসে তারা সড়কের অবরোধ তুলে নিয়ে সেগুনবাগিচার দিকে চলে যাবেন। আগামীকাল সোমবার আবার তাদের কর্মসূচি পালন করা হবে। যদিও আন্দোলনকারীদের কেউ কেউ তখন আবার বলছিলেন এখনই না গিয়ে সড়কে সংবাদ সম্মেলন করে তারা চলে যাবেন। এরই মধ্যে অডিট ভবনের সামনে উপস্থিত হন ডিএমপির অতিরিক্ত কমিশন মোহাম্মদ ইসরাইল হাওলাদার। তিনি এসে সব ফোর্সকে ডেকে একত্র করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করেন। আন্দোলনকারীদের কয়েকজন ধাক্কা দিয়ে সড়কের বাইরে নিতে থাকেন। তখন আন্দোলনকারীরাও তাদের উপর চড়াও হন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের একটি অংশ এগিয়ে যায়। তখন আন্দোলনকারীদের বড় অংশ রাস্তা ছেড়ে দিতে থাকেন। এ সময় সড়ক থেকে সরে না যাওয়া বাকি আন্দোলনকারীদের উদ্দেশ্যে জলকামান থেকে গরম পানি ছোড়া হয়। তখন বাকিরাও ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা 3:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুধু বলেছেন, ঢাকায় পুলিশের অধস্থ পর্যায়ের সদস্যদের বড় অংশই শেখ হাসিনা সরকারের সময়ের, তাই তারা কথা শুনতে চায় না। অনেকে আবার ঢাকায় নতুন আশায় বিষয়গুলো বুঝে উঠতে পারছেন না। সব মিলিয়ে আমরা খুবই বিপাকে আছি। ছাত্রলীগ নেতা শামীম হত্যা জাবি শিক্ষার্থীর দায় স্বীকার। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের জাবি সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ইংরেজি বিভাগের 19তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হান দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গত সোমবার 23 সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি রায়হান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাসউদ্দিন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত রবিবার 22 সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ফুপুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিটুনিতে নিহত শামীম আহমেদ সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজউদ্দিন মোল্লার ছেলে। তিনি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের 2009 থেকে 10 শিক্ষাবর্ষের 39তম ব্যাচ ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। গত 18 সেপ্টেম্বর বিকাল থেকে কয়েক দফায় মারধরে তিনি মারা যান। নিহত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষার্থীকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে 30 কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। তিনি চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌলা সড়কে চৌধুরী টাওয়ার নামের একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। ওই ভবনে তার শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যদিও ওই ভবন তার